আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন, মূল কর্তৃত্ব কারা করেছেন, এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত, তারা আরও কত বছর সরকারে থাকা উচিত, কতবার এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত, কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত, সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস, এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না, এই হচ্ছে অভিযোগ। আমি আবারও বলি জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই, কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস, আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি সেইটা লিস্ট লম্বা নাই করি, আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো। আমি বিএনপির কথাই যদি বলি, ছাত্রদলের কথাই যদি বলি, জনাব আব্দুল হান্নান। ধন্যবাদ। মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো, যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে। যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি, তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত, সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে, সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না। যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে, যে আপনার দখলদারিত্ব হচ্ছে, যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এবং এভাবে যখন কথাগুলো বলি চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, তখন বলা হয় যে চাঁদাবাজ বলে আপনারা কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না। সুতরাং হচ্ছে নিজেদের গায়ে টেনে নিয়ে জনাব মাসুদ, মানে এটাকে জনাব মাসুদ, আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনারা না, ডেলিবারেটলি করেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% চাঁদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন, তারা এটার প্রতিবাদও করছেন। যেমন রুমিন ফারহান আপু একদিন যে সরাসরি উনি টক শোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি গুলো হচ্ছে, এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করেও পারছেন না। আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে জনাব কথা মাসুদ, বলি, যখন তাদেরকে শাসন করি, জনাব মাসুদ, তখন ওরা অন্য একটি গ্রুপে উঠে যায়। না না জনাব এটা মাসুদ, হচ্ছে বাস্তবতা। জনাব মাসুদ, আমি এখন এই আমি জনাব মাসুদ, এই আমি কি এই জায়গা প্রসঙ্গে থেকে বলি যে আমি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানকেও এই চাঁদাবাজির এগেইনস্টে কথা বলতে শুনেছি, শুধু ব্যারিস্টার রুমিন ফারহানাকে না। না, এটা উনি এটা স্পষ্ট বাস্তবতা। বলেছেন। ওনারা ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন, হুম। ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে। যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি চাঁদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন, হুম। সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায়, তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি আচ্ছা, হামলার হুমকি দেয়, থানা ঘেরাওয়ের হুমকি দেয়, এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না, ও আমাদের লোক। তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন, এই সাসপেন্ডটাই করেন, কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা, আনুকূল্য থাকার কারণে। জনাব মাসুদ, আপনার এই বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা শুধু ওই যে যেই রকম প্রশ্নটি করেছিলাম সেটাকে আপনার প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি, সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে, তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে। গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম, আপনাদের শীর্ষ নেতাদের একজন, তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায়, এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে, পরে আবার
স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে, মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না, ছাত্রদল করে সেজন্য মামলা করতে। এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন? মানে এইটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা, নাকি মানে আপনারা এটা এমনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য? না, দেখা যাচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক্স হওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, কিন্তু যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান, তখন তারা বললো যে হচ্ছে আমরা রিফাত রশিদকে সেন্ট্রাল সাইন নেতার মধ্যে চাই, কিন্তু সেই রিফাত রশিদই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এটা নিয়ে অনেক সরসাত্মক বিষয়ের সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন 8টা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল, সেই ছাত্র সংগঠনের মেইন 8টা পোস্টের মধ্যে 3টা পোস্টই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে। সুতরাং এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়টা একেবারে ডাহা মিথ্যা কথা। এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে ছাড়ছে সেইভাবে পদ না ওকে, পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে। আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে, কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে, তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা, তাদের সাথে চা খেয়েছে, সুন্দর আড্ডা দিয়েছে, কথা বলেছে, এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন, এবং হচ্ছে একজনকে এমনকি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে। এই স্পষ্টত এগুলা দেখা গিয়েছে। এখন যদি যিনি এইভাবে আসলে যদি সব জায়গায় যিনি আমি আসলে আরো যিনি আসলে আমি আরো আহত কয়েকটি হয়েছেন, কথা বলছি। তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছেন? আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে, তাই না? না, তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন, এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই হুম। সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে, এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন। এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে, এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয়। যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমাদের যখন বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার টানার ছিঁড়ে ফেলা হয়েছিল, যাদেরকে ব্যানার টানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের 3rd 4th লেয়ারের কর্মী, নেতা কর্মী, এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস, তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম গুলা করতে না পারি। এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি, খুবই হেল্প করতেছি। বাস্তবতা হচ্ছে যতগুলো হিন্ডেন্স সৃষ্টি করা যায় ওকে, ততগুলাই আমার মনে হয় যে hindrance আমরা সৃষ্টি করে। এবং হচ্ছে প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার ছিঁড়েছে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেকে ওই কমিটির সদস্য, ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত। আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি। এখন যে প্রশ্নটি আমি করতে চাই, আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো। আমি 1 মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই, যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে, এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে? আপনি যদি জাস্ট 1-2 মিনিটের মধ্যে একটু বলেন, এটাতে কে টাকা দেখা দিয়েছে? যাচ্ছে এই জায়গা থেকে আমাদের, যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে, বা হচ্ছে হুম, ইয়া থেকে আপনার ফেনী থেকে, লক্ষ্মীপুর থেকে, আমি সারা দেশ থেকে যারা এসেছে, তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে, নাগরিক কমিটির, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির হুম, সদস্যরা আছে। হুম। তো হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা, প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে, এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে। সাধারণ মানুষও অনেক এসেছে, তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে, ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে, এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে। তবে হচ্ছে মঞ্চ আশপাশে যে বিষয়গুলো, এখানে আমাদের জনাব আব্দুল আল মাসুদ, এই আমার কথাটা আমার না, কিন্তু আমাদের যে দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস। আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে? ব্যাপারটা কি আসলে এরকম? এটা দর্শকরা বলছেন, এটা আমার কথা না, এটা আপনার প্রেরোগেটিভ। আপনি না, না, আমি বললেই মানতে হবে এমন ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে কিন্তু সেই এখানে ব্যাপারটা আপনি আপনারা মানছেন কিনা যে যারা জানিয়ে যারা ব্যাপারটা এসেছেন করেন। তারা নিজেদের টাকা দিয়ে আসছেন? হ্যাঁ, তারা নিজেদের টাকা এসেছেন, স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে। যখন হচ্ছে কেউ রাজনীতিতে আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়। ওকে, যখন হচ্ছে কেন্দ্রীয়ভাবে কি সেই আপনারা জায়গা কোনোভাবে থেকে ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন
কেন্দ্রীয়ভাবে আপনারা যারা কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয়ভাবে? কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের কেন্দ্রীয় বাবা কোনো ওকে, লাভবান হওয়ার সুযোগ নেই। ওকে। আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা, স্টেজ করার যে ভাড়াটা, হুম। সেখানে এখনো অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে। আমরা সেই দিবেন, টাকাটা দিবেন তো না? স্কুল। দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা? না না, অবশ্যই দিব, কারণ ওকে, ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন, এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না। আমি সেটাই বলছি যে আচ্ছা, হচ্ছে ঠিক আমরা আছে। এখানে লাস্ট লাভবান লাস্ট হচ্ছি। এই প্রসঙ্গে আমি আপনাকে জনাব হান্নান মাসুদ, আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাসও হয়েছে। আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও? হ্যাঁ, এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা পিরোজপুর থেকে আমরা দেখেছি যে হচ্ছে ফার্স্টলি বাস রিকুইজিশনের কথা শুধু এসেছে, শুধু এবং হচ্ছে শুধু সেই শুধু জায়গায় শুধু পিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস হ্যাঁ, রিকুইজিশন করা হয়েছিল? আমরাও ওটাই আমরা দেখলাম, ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি, আমরা আর এটা কোথাও কি থেকে এমন খোঁজ এটা কি পাইনি। আপনাদের নেতা এবং নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য? না না, নাহিদ সাহেব তো বলেন নাই, এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য। এবং হচ্ছে উনি বাস রিকুইজিশন দিয়েছেন, কিন্তু এখানে তেল খরচ বা হচ্ছে ইয়ে সেন্ট্রাল খরচ গুলা আসিফ সাহেব, দেন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা মাহফুজ সাহেব না, যারা উনি উপদেষ্টা আছেন উনি- তারা কেউ? ওনারা ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র, তো ওনারা যদি এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধুমাত্র ওকে, ফিরোজপুরের জন্য বলতেন না, সারা দেশ থেকেই বলা হতো। একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি, আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা ওকে, হয়েছে, এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। ওকে। এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না, ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর কি। আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হান্নান মাসুদ, করছেন কিনা এগুলা? না, আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে হচ্ছে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে হুম, অনেকগুলা নিউজ, ভাই হচ্ছে হুম। আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও, আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট, যে হচ্ছে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে, সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন হচ্ছে ঘাট কেন্দ্রিক আমার এলাকায় এই না 3 দিন না, আগে আমি আমার মনে হয় একটু যে বলছি ভাই, আমার মনে হয় যে আমি জনাব এটা মাসুদ, জনাব মাসুদ, মিডিয়াতে আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন আমি কিনা বৈষম্য আমি বিরোধী বলছি ছাত্র আন্দোলনের আমি আমি সমন্বয়ক? আমি সেটার উত্তরও জি। দিব, দুইটার উত্তরও দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে হুম, আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝেন, মহিলারা একজন হুম, মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন, মানে কোপ দিয়ে হুম। মাথায় পর্যন্ত কোপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে, কিছু মিডিয়াতে আসে কিছু আসে না, এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে, কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়, আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। তো এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলে 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে, একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ হচ্ছে পুলিশকে কঠিন চাপ দেওয়া হয়। সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই। হচ্ছে হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে ওরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে, আমি জানি না যে হচ্ছে কোথায় না না, গেছে, কোন কারণে আপনাদের নিতে বিরুদ্ধে পারে নাই। না না, আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ হুম, সচিবালয়ে আমি আজকেও গিয়েছি, হুম, সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো মনে হয় আমার হুম, আজকে যাওয়া হয়েছে। হুম, গত 7 মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি, আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে, না আমাদের এতটাই পাওয়ার, হুম, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। হুম, সন্দ্বীপ থেকে, সন্দ্বীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা, হুম, ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের। তা আমি বলে আসছি যে হচ্ছে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে সচিবালয়ের সামনে বসে যাবো, যাতে হচ্ছে আমাদেরকে হুম। আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ বরাদ্দ আপনি সংকটে আপনি আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছি আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি, পাশাপাশি মংলা বন্দর বলেন
চট্টগ্রাম বন্দর বলেন, দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের, ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি, আমার হুম আন্ডারে যুব উইং, হুম শ্রমিক উইং, এ জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশাজীবী উইং, সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি। তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব। তা আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা, কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর হচ্ছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটাতে আমি উপদেষ্টা হিসেবে আছি, কারণ হচ্ছে এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে ইয়া সহযোগী কি বলে না এটাকে, কিন্তু জনাব এটা হান্নান সংগঠন মাসুদ, হিসেবে জনাব থাকবে। হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে আমি তো আমি আসলে আপনাদের এখন আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই, না, আর মজার সেই বিষয় বলার আগে চট্টগ্রাম বন্দর একটু একটু এখানে একটু একটা কম বিষয় আছে, মজার বিষয় একটু চট্টগ্রাম বলে নিবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম আর কি। চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো, উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটার আইনি জবাব দিতে হবে। আচ্ছা, তো হচ্ছে তার মানে চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে হচ্ছে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং সেখানে আসলে করেন না তো জনাব হান্নান মাসুদ, আসলে করেন না তো। না, কিভাবে করবো আপনি বলেন? মানে হচ্ছে না, আমি তো সেটা জানি না, বাংলাদেশে আমি তো রিক্সা সেটা জানি শ্রমিক না। আছে আমি হাজার, আমি আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, জনাব সারা হান্নান দেশের মাসুদ, রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। জনাব হান্নান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে। আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। না, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোন ধরনের অভিযোগ আমি শুনি নাই বা হচ্ছে এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা তাহলে সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেরকম সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার যে হচ্ছে ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন, সেই সচিবকে আজ পর্যন্ত, আজকে প্রায় 15 দিন হয়েছে, আজ পর্যন্ত সরানো যায় নাই। ওকে, তো আমি সেরকম নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি ওকে, না, আমি জানি না যে কে আচ্ছা সরাইয়া দিচ্ছে। আচ্ছা, কিন্তু আমার এটা মনে হয় যে খুবই দুঃখজনক। তাহলে জনাব হান্নান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন, মানে না, এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না। যাই হোক, আমি এটা দিয়ে আজকে আপনি আমার এই যেহেতু অনুষ্ঠান, বলছেন, হ্যাঁ, আপনি যেহেতু আমি বলছেন, আমি জেলাটার নাম, অবশ্যই খোঁজ আমি খবর জেলাটার নিবো, খোঁজ জেলাটার খবর লোকেশন নিচ্ছি একটু কিনা। বলি। এটা উত্তরাঞ্চলের একটা জেলা, আপনি খোঁজ নিলেই জানবেন। আপনি একটি টক শোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন। এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা। আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না, আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন? না, আমি অবশ্য তথ্য ভিত্তিকই বলেছি। গত 21শে টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন, সেখানে রাশেদ ভাইও ছিলেন, উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে, হয়েছে। ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন, বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে, ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি, এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বললো। তারপর আমি বলছি যে হচ্ছে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তো বিষয়টা তো সত্য। তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের 21শে টিভি সে আলোচনার পরে আর এই বিষয় নিয়ে হান্নান মাসুদ, আমি একটা, যাচাইয়ের আর কোনো আচ্ছা সুযোগ নেই। আমি বুঝছি হান্নান মাসুদ, আমি একটা কথা বলি, আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয়। তাহলে কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে, আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না, সেই সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম? না, এটা বলা তো উচিত হয় নাই, সেটা আমি সেদিন 21শে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা, বলা উচিত হয় ভর্ৎসনা নাই। করেছেন যে হচ্ছে আচ্ছা, তোমার বলা এইভাবে উচিত হয় নাই। এই আচ্ছা, কথাগুলো বলা সামনে উচিত বলা হয়নি, হয়নি। তাহলে আর দুই কথা নাই। জনাব হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ।